আসসালামু আলাইকুম দর্শক, মাই টিভির দুপুর 2:30 মিনিটের সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাদিয়া আলম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বিদ্যুতের আলোয় আলোকিত শরীয়তপুরের মাঝপদ্মার দুর্গম চরাঞ্চল, সাবমেরিন কেবলে বিদ্যুতের আওতায় 4 ইউনিয়নের 70,000 মানুষ। বাংলাদেশে এখনও কোনো করোনা ভাইরাস আক্রান্ত রোগী নেই, বিদেশে আক্রান্ত বাংলাদেশিদের খোঁজ রাখা হচ্ছে জানিয়েছে আইইডিসিআর। বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় যুবলীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়াকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। হত্যা নয়, চিত্রনায়ক সলমান শাহ আত্মহত্যা করেছিলেন, দীর্ঘ তদন্ত শেষে জানিয়েছে পিবিআই। দর্শক শুনছিলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে মাই টিভি সোমবারের বিশেষ আয়োজন নিয়ম অনিয়ম। এবার চলে যাব বিস্তারিত সংবাদে। আধার কাটিয়ে বিদ্যুতের আলোয় আলোকিত শরীয়তপুরের মাঝপদ্মার দুর্গম চরাঞ্চল। প্রথমবারের মতো পদ্মার তল দিয়ে সাবমেরিন কেবলে বিদ্যুৎ সংযোগ আওতায় এসেছে 4 ইউনিয়নের 70,000 মানুষ। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জেলার সব চরাঞ্চলে এর আওতায় আনার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। আশাবাদ প্রকল্পটি বদলে দেবে চরাঞ্চলের অর্থনীতি। প্রতিনিধি সজীব শিকদারের রিপোর্ট জানাচ্ছেন মোবাল্লিক করিম। শরীয়তপুরের পদ্মার ওপারে দুর্গম চর এলাকা চরাত্রা ও নোয়াপাড়া, যেখানে কদিন আগেও বিদ্যুৎ সংযোগ ছিল স্বপ্নমাত্র। বর্তমান সরকারের শতভাগ বিদ্যুতায়ন কর্মসূচির আওতায় সেই স্বপ্ন আজ বাস্তব। ঘরে ঘরে জ্বলছে বৈদ্যুতিক লাইট, ঘুরছে ফ্যান, চলছে ফ্রিজ, টিভি। এখন আমাদের চর আর চরের মতো মনে হইতেছে না। টেলিভিশন চালাচ্ছি, ফ্রিজ চালাচ্ছি। প্রায় 7 দশক আগে পদ্মার মাঝে জেগে ওঠা বিশাল চরের 4টি ইউনিয়নে প্রায় 1 লক্ষ মানুষের বসবাস। বিদ্যুৎ সংযোগ না থাকায় কৃষি এবং মৎস্য খাতে বিশাল সম্ভাবনাময় এসব চরাঞ্চল আলোর মুখ দেখেনি এতদিন। মনে হয়েছে যে আমরা আদিম মানুষ যেভাবে বসবাস করতাম, আমরা জীবনে চিন্তা করতে পারিনি যে কারেন্ট আসবে। বিদ্যুতের কারণে তো অনেক সুবিধা হয়েছে। প্রধানমন্ত্রীরও ধন্যবাদ দিলাম, মন্ত্রীর নমগত ধন্যবাদ দিলাম। কিন্তু গত বছর সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগের উদ্যোগ নেয় পল্লী বিদ্যুৎ। শরীয়তপুর থেকে নদীপথে দূরত্ব বেশি হয়, বিদ্যুৎ আনা হয় মুন্সিগঞ্জ থেকে। কোনো সময় আমরা বিদ্যুৎ পাবো বলে আশাবাদী ছিলাম না। আমাদের প্রিয় নেতার অক্লান্ত পরিশ্রমে আমরা আজকে বিদ্যুতের আলো পেয়েছি। গ্রাহকদের চাহিদা পূরণে নোয়াপাড়ায় নির্মাণ করা হয়েছে 10 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সাব স্টেশন। এলাকার উন্নয়নে সহায়তার হাত বাড়িয়ে দেন অনেকেই। গত 70 বছর আমাদের এই চরাঞ্চলে কপির আলো আর হারিকেনের আলোর বাইরে কোনো আলো ছিল না। এখন বিদ্যুৎ যাওয়ার ফলে আসলে মানুষের চালিকা শক্তি হয়েছে, ছেলেমেয়েরা পড়াশোনায় আগ্রহী হয়েছে। প্রাথমিকভাবে 2000 পরিবারকে সংযোগের আওতায় আনা হলেও মুজিব বর্ষের মধ্যে শতভাগ বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। মুজিব বর্ষের মধ্যেই আমরা প্রত্যেক ঘরে ঘরে এই এলাকার বিদ্যুতের বাতি জ্বালাতে পারবো বলে আমরা আশা করছি। মোবাল্লিক করিম, মাই টিভি নিউজ ডেস্ক। বাংলাদেশে এখনও কোনো করোনা ভাইরাস আক্রান্ত রোগী নেই বলে জানিয়েছেন আইইডিসিআর এর পরিচালক মির্জাদি সাবরিনা ফ্লোরা। সকালে ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত 79টি রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছে, কিন্তু কোনোটিতেই করোনার অস্তিত্ব পাওয়া যায়নি। বিদেশে করোনা ভাইরাস আক্রান্ত বাংলাদেশিদের চিকিৎসার খোঁজ খবর রাখছে সরকার। ভাষাগত কোনো সমস্যা হলে দূতাবাস ও আইইডিসিআর এর হটলাইন নম্বরে যোগাযোগের অনুরোধ করেন আইইডিসিআর পরিচালক। আমরা সার্বক্ষণিকভাবে বিশ্ব পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বিশেষ করে আক্রান্ত দেশসমূহের সার্বিক পরিস্থিতি আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে অবগত হচ্ছি। ক্ষেত্র বিশেষে স্বাস্থ্য মন্ত্রণালয়, ওই সমস্ত দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। বাংলাদেশের নাগরিক, তাদের ক্ষেত্রে যে সমস্ত দেশে আক্রান্ত বাংলাদেশি রোগী আছেন, তারা আমাদের আশ্বস্ত করেছেন যাতে তাদের চিকিৎসার বিষয়ে ওনারা সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছেন। এ পর্যন্ত আমরা 79টি পরীক্ষা নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছি। গত 24 ঘন্টায় আরও 2টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত আমরা করোনা ভাইরাসের কোনো উপস্থিতি কোনো নমুনার মধ্যে পাইনি। সুতরাং বাংলাদেশে এখন পর্যন্ত কোনো করোনা রোগীর উপস্থিতি নেই, সেই বিষয়ে আমরা নিশ্চিতভাবে বলতে পারি।
চীনের প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ায় করোনা ভাইরাসে নতুন করে আরও 161 জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 763 জনে। চীন থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে ইরানে 8 জনের মৃত্যু এবং 43 জন সংক্রমিত হওয়ার মহামারী আতঙ্কে প্রতিবেশী 3 দেশ আফগানিস্তান, পাকিস্তান এবং তুরস্ক ইরানের সাথে তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে। চীন সহ বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2592 জনে। বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮,০০০। বিটিআরসিকে পাওনা বাবদ আরও ১,০০০ কোটি টাকা দিতে গ্রামীণফোন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আগামী ৩ মাসের মধ্যে এই টাকা পরিশোধ করতে বলা হয়েছে। সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হাসানের নেতৃত্বাধীন বৃহত্তম আপিল বেঞ্চ এই আদেশ দেন। এ সময় আদালত বলেন, বিদেশি প্রতিষ্ঠানগুলো দেশে ব্যবসা করতে চাইলে আইন মেনেই করতে হবে। এর আগে ৩ মাসের মধ্যে গ্রামীণফোনকে ২,০০০ কোটি টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। এর মধ্যে গতকাল ১,০০০ কোটি টাকা পরিশোধ করে গ্রামীণফোন। বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় যুবলীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়ার 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। এর আগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাপিয়াকে হাজির করে পুলিশ। একই সঙ্গে পাপিয়ার স্বামী ও তার অবৈধ আয়ের হিসাবরক্ষক সুমন চৌধুরী, ব্যক্তিগত সহকারী শেখ তাইবা ও সাব্বির খন্দকারকেও আদালতে নেওয়া হয়। তাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসা, অর্থ পাচার, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। শনিবার দেশ থেকে পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাপিয়া সহ 4 জনকে গ্রেফতার করে র্যাব। দর্শক, এই মুহূর্তে সিএমএম আদালতে আছেন সহকর্মী ডেনি জং। আমরা এখন যুক্ত হচ্ছি তার সাথে। ডেনি, এই বিষয়ে সবশেষ কি খবর আছে আপনার কাছে? নাদিয়া, আপনাকে ধন্যবাদ। সর্বশেষ যে তথ্যটি পেয়েছি সেটি হচ্ছে তাকে দুপুরের দিকে আসলে এই সিএমএম আদালতের যে হাজতখানা আছে সেই পাপিয়া তার স্বামী সহ তাদের 2 সহযোগীকে এনে তাদেরকে এখানে রাখা হয়েছে এবং যেমনটা আমরা জানতে পেরেছি যে বিকেল 3টায় আসলে তাদেরকে আদালতে তোলা হবে এবং এরই মধ্যে তাদের বিরুদ্ধে যে মামলা, বিশেষ ক্ষমতা আইনে করা মামলা, তো সেই মামলায় আসলে তাদের বিরুদ্ধে 10 দিনের জামিন চাওয়া হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কাছ থেকে এবং যেটির আসলে তাদেরকে আদালতে তোলার পর এর শুনানি অনুষ্ঠিত হবে এবং সেই শুনানির উপর আসলে নির্ভর করছে যে তাদের রিমান্ড দেওয়া হবে কি হবে না। তো এই বিষয়টি এর আগে যেমনটা জানিয়ে রাখতে চাই নাদিয়া, যে গত শনিবার কিন্তু পাপিয়া, তার স্বামী সহ আরও 2 সহযোগী দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় তাদেরকে বিমানবন্দর থেকে আটক করে র্যাব এবং পরবর্তীতে তাৎক্ষণিকভাবেই সেখানে তাদের কাছ থেকে দেশি 2 লক্ষেরও বেশি টাকা, তারপর জাল টাকা, এছাড়াও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা, তারপর কমপক্ষে 60টি পাসপোর্ট এসব জব্দ করা হয় এবং পরবর্তীতে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে র্যাব তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর তাদের যে ইন্দিরা রোডের অর্থাৎ ফার্মগেটে ইন্দিরা রোডে যে তাদের বাসা রয়েছে সেই বাসায় অভিযান চালায়। সেখানে কিন্তু তাদের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয় এবং পাশাপাশি মাদকও পাওয়া যায়। তো এর মধ্যেই কিন্তু আমরা যেমনটা জানতে পেরেছি যে এই পাপিয়াকে কিন্তু তার যে সাংগঠনিক পদ ছিল মহিলা যুবলীগের নরসিংদী জেলা সাধারণ সম্পাদকের, তো সেখান থেকে কিন্তু বহিষ্কার করা হয়েছে। তো সামগ্রিক দিক থেকে আসলে এই 3টার সময় যে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে, তো সেটির যে তথ্য আরও পাওয়া যাবে সেটি আমরা নাদিয়া আপনাদেরকে জানিয়ে দেব। ডেনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, যুবলীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়াকে আদালতে হাজিরের বিষয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ডেনি জং। চলে যাব পরের সংবাদে। হত্যা নয়, চিত্রনায়ক সালমান শাহ আত্মহত্যা করেছিলেন। দীর্ঘ তদন্ত শেষে একথা জানিয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। পিবিআই জানায়, সালমান শাহর আত্মহত্যার কারণ ছিল শাবনুরের সঙ্গে অতিরিক্ত সখ্যতা, সামিরার সঙ্গে কলহ, মাত্রাতিরিক্ত আবেগ। সকালে ধানমন্ডিতে পিবিআই সদর দপ্তরে সালমান শাহ হত্যা মামলার তদন্তের অগ্রগতির বিষয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান ডিআইজি বনোজ কুমার মজুমদার এসব তথ্য জানান। সালমান শাহর সুইসাইডাল নোট তার হাতের লেখা বলে হস্তলিপি বিশারদরা জানিয়েছেন বলেও জানান পিবিআই প্রধান।
নওগাঁর মান্দা ট্রাক চাপায় অটোরিকশার 3 যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। সকাল 9টার দিকে নওগাঁ রাজশাহী আঞ্চলিক মহাসড়কের উপজেলার ফেরিঘাট ব্রিজের পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় সকালে অটোরিকশা যোগে 4 জন মান্দা থেকে নওগাঁর দিকে আসছিলেন। অপরদিকে নওগাঁ থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাক ফেরিঘাট ব্রিজের পূর্ব পাশে বিপরীত দিক থেকে অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি উল্টে 4 জনই আহত হন। দ্রুত স্থানীয়রা তাদের হাসপাতালে নেয়ার পথে 3 জনের মৃত্যু হয়। এবার নিয়ম। গোপালগঞ্জের কোটালীপাড়ায় নামে বেনামে বিভিন্ন হাসপাতালে সিজার ও অপারেশন রোগীরা ইনফেকশনের শিকার হচ্ছে। যেখানে অপারেশনের পর একজন রোগীর 8 থেকে 10 দিনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফেরার কথা, সেখানে মাসের পর মাস ক্লিনিকে চিকিৎসা নিতে হচ্ছে। কোটালীপাড়া প্রতিনিধি কাজী পলাশের রিপোর্ট জানাচ্ছেন শাকিল কালাম। গোপালগঞ্জের কোটালীপাড়ায় নামে বেনামে গড়ে উঠেছে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিক। এসব হাসপাতালে প্রসূতি মায়েদের সিজার সহ বিভিন্ন ধরনের অপারেশন করা হলেও পরবর্তী সময়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবার অভিযোগ রোগীদের। সেই 7 দিনের দিন সেলাই কাটার সময় ওনারা দেখছে, তা আমাদের কাছে কিছু বলে না। ওপেন করার পর সেলাই কাটার পর আবার চাপার পর সব সেলাই আগলা হয়ে গেছে, সেলাই ফেটকে গেছে। আবার আমার সেলাই দিচ্ছে, সেলাইয়ের গোড়া দিয়ে ফাইটে গেছে। পরে আসছি কয়েক কেবিনে ভর্তি হল ভাই, শেষে ড্রেসিং করে গেছি 2-3 দিন, হাতে কিছু বুঝি না। ক্লিনিকগুলোতে নেই প্রশিক্ষণপ্রাপ্ত নার্স, অভিযোগ রয়েছে হাতুড়ে ডাক্তার দিয়ে চিকিৎসা করানোর। 2-3 দিন হয়ে যায় জিজ্ঞাসা কি হয়েছে আমার রোগী, তা পাই হালকা একটু সমস্যা হয়েছে, সমস্যা খাইতে হবে। মাঝে আমি কইছি যদি ওপেন করা লাগে তাকে অল্প থাকতে ওপেন করে পাই না, ওপেন করা লাগবে না। আজকে 12 দিন সেলাই দিচ্ছে, সেলাই দেওয়ার পরে আবার কেটে আবার সেলাই দিচ্ছে। আমার মেয়ে কথা বলতে পারছে না, এই যে তার বাচ্চা বড় ডাক্তার ছাড়া কেন আমার মেয়ে সেলাই আবার কাটলো, আমি তার বিচার চাই। ক্লিনিক কর্তৃপক্ষ অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, নানা সীমাবদ্ধতার মধ্যেও সাধ্য অনুযায়ী সেবা দেওয়ার চেষ্টা করছেন তারা। বেশি ভোগান্তি কমপ্লেইন নিয়ে আসছে যারা, এরকম 12-13টার মতো পাইছি যাদের সমস্যাটা একটু বেশি ছিল। আপনাদের সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন, আমরা আমাদের সাধ্যমতো আপনাদেরকে এই যতটা পারি সাপোর্ট দিয়ে যাব। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এসব ক্লিনিক মালিকদের নজরদারিতে আনা হচ্ছে বলেও জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। ক্লিনিক কর্তৃপক্ষ আমার কাছে কোনো পরামর্শ আসে নাই যে এরকম তো আমাদের সমস্যা হয়েছে, কি ধরনের ব্যবস্থা নিলে আমরা এই সমস্যা থেকে উঠতে পারি। তবে ক্লিনিক পরিচালনায় ক্লিনিকে একজন সার্বক্ষণিক এমবিবিএস ডাক্তার থাকা উচিত। আর জেলা সিভিল সার্জন জানান, ক্ষতিগ্রস্ত রোগীদের যেন উন্নত চিকিৎসা হয় সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। যে তারা একটা অবৈধ ক্লিনিকে কেন যাচ্ছে এই ব্যাপারে প্রয়োজনে মোবাইল কোড করে তার কাগজপত্র না হলে প্রশাসনের সাহায্য নিয়ে আমরা এর বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়ার সম্পূর্ণ ব্যবস্থা নেব। শাকিল কালাম, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা ও facebook/mytv বাংলা। পরবর্তী জেলা সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া আলম। আল্লাহ হাফেজ।